বদলের বাংলাদেশ কি সত্যি সুখে আছে? বাংলাদেশ কি আবার 1975-এর পথে হাঁটছে, নাকি ওই 1990-এর মতন গণ আন্দোলনের শেষে সেনাবাহিনী শুধু শান্তিরক্ষীর ভূমিকাতেই সীমাবদ্ধ থাকবে? আগামী বছরের জাতীয় নির্বাচনের আগে ঢাকার রাজনৈতিক অঙ্গন জ্বলছে এই প্রশ্নে। কবে হবে সেদেশের বহু প্রতীক্ষিত নির্বাচন? ইউনূসকে সরানোর ডাক কেন দিচ্ছেন সেদেশের সেনাপ্রধান? তবে কি এবার বাংলাদেশে ফের একবার সেনা অভ্যুত্থান হতে চলেছে? ভারতের সঙ্গে বিদ্বেষ ভাব বজায় রেখে বাংলাদেশের লাভ নাকি লোকসান? জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা কি আদৌ সম্ভব? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আগামী বছরের জাতীয় নির্বাচনে ভোটের আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে সরানোর ডাক দিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। তাহলে কি বাংলাদেশে হবে আবার সেনা অভ্যুত্থান? এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে বাংলাদেশের অভ্যন্তরে। মঙ্গলবার ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এমন কিছু বলেছেন যা সে দেশের রাজনীতি এবং ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। তিনি বলেছেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। তাদের প্রধান কাজ হলো শৃঙ্খলা আর পেশাদারিত্ব বজায় রাখা। সেনারা মাঠে দায়িত্ব পালন করার সময় যেন কোনোভাবেই প্রতিশোধমূলক কাজে জড়িয়ে না পড়ে। একই সঙ্গে তিনি আবার প্রতিশ্রুতিও দিয়েছেন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনাবাহিনী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে। আর এখানেই উঠে আসছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সরকার মানে কারা? কাদের কথা বলতে চাইছেন সেনাপ্রধান? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি নির্বাচনের আগে তার চেয়ার আঁকড়ে রাখতে পারবেন, নাকি সেনাপ্রধানের এই বক্তব্যের আড়ালে লুকিয়ে আছে আরেকটি সম্ভাব্য অভ্যুত্থানের ইঙ্গিত? গত বছর আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই এক অস্থির রাজনীতির ভেতর দিয়ে যাচ্ছে এই বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থান, জামাত ইসলামের উত্থান, সেনাবাহিনীর হস্তক্ষেপ, সব কিছু মিলিয়ে দেশটি এখন স্থিতিশীল অবস্থায় আসতে পারেনি। শেখ হাসিনা দীর্ঘ 15 বছর একছত্র ক্ষমতায় ছিলেন। বিরোধীদের অভিযোগ, তার শাসন ভারতকেন্দ্রিক কূটনীতির মাধ্যমে দেশকে এক ধরনের ভাড়াটে সাম্রাজ্যবাদের দিকে ঠেলে দিয়েছিল। এই প্রেক্ষাপটেই নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে সামনে আনা হয়। কারণ ভাবা হয় আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু দেশে ইউনূসের জনপ্রিয়তা ততটা মজবুত নয়। তার বিরুদ্ধে একদিকে আওয়ামীপন্থী বিদ্বেষ, অন্যদিকে জামাত এবং জাতীয়তাবাদীদের সংশয়। শুধু তাই নয়, এই ইউনূসের আমল থেকেই বাংলাদেশে বেড়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচার, তাদের ধর্মীয় স্থানে হামলার ঘটনা। তাছাড়া বাংলাদেশে ইউনূস সরকারের আমলে নারী নির্যাতনের পরিসংখ্যান জানলে আপনি চমকে উঠবেন। পরিসংখ্যানটি বলছে চলতি বছরের মানে এই জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট 7 মাসে 363টি নির্যাতনের ঘটনা ঘটেছে, আর তাতে মৃত্যু হয়েছে 322 জনের। তালিকায় নারী এবং শিশুর সংখ্যা 208, আত্মহত্যা করেছেন 114 জন। তাহলেই বুঝুন যে এই ইউনূসকে নিয়ে আসার পর বদলে যাওয়া এই বাংলাদেশে জনতা কেমন আছে। জনতা তাকে ক্ষমতার গদিতে বসিয়েছিল ঠিকই, কিন্তু সেই ইউনূস কেমনভাবে দেশ চালাচ্ছেন, আইন ব্যবস্থা চালাচ্ছেন, সেটাই অনুধাবন করুন। ফলে প্রশ্ন হচ্ছে, ভোট পর্যন্ত কি এই ইউনূসকে বহাল রাখবে বাংলাদেশের জনগণ কিংবা সেনাবাহিনী? এদিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তার ভাষণে বলেছেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে ময়দানে কাজ করার সময় যেন জওয়ানরা নিরপেক্ষ থাকে, কোনো প্রতিশোধমূলক কাজে যেন না জড়ায়। একই সঙ্গে তিনি আবার সতর্কও করেছেন ভুয়ো খবর এবং সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে। অথচ বাংলাদেশের ইতিহাসে
সেনাবাহিনী খুব কম সময়ে শুধু এই পেশাদার থেকেছে। ইতিহাস বলছে 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর সেনা অভ্যুত্থান শুরু হয়। 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল দেশটি। এক অনিশ্চয়তার মধ্যে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশিরা। পরে মুজিব হত্যাকাণ্ডে যুক্তদের সঙ্গে নিয়েই খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। সে সময় মেজর জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হয়। কিন্তু বঙ্গভবন থেকে সেনাবাহিনীর অনেক কিছুই নিয়ন্ত্রণ করতেন মুজিব হত্যার সঙ্গে জড়িত কয়েকজন মেজর। এমনকি খন্দকার মোশতাক ক্ষমতায় থাকলেও ক্ষমতাশালী ছিলেন মুজিব হত্যায় জড়িতরা। এর 3 মাস পর নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয় অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান। আর এই অভ্যুত্থানের নেপথ্যে ছিল 15ই আগস্টের ঘটনা প্রবাহ এবং সেনাবাহিনীর অভ্যন্তরে বিশৃঙ্খলা। নভেম্বরের এই ঘটনা প্রবাহের পর খালেদ মোশাররফ সরিয়ে দিতে চেয়েছিলেন জিয়াউর রহমানকে। শেষ পর্যন্ত তবে তা হয়নি। খালেদ মোশাররফের নেতৃত্বে পৃথক অভ্যুত্থানে সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী পর্যন্ত করা হয়। খালেদ মোশাররফ ক্ষমতা হাতে নিলেও সরকার গঠন করতে পারেননি। সরকারহীন এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে তখন গিয়েছিল বাংলাদেশ, ঠিক যেমনটা এখন যাচ্ছে। এরপর আবার ওই বছরই নভেম্বরে পাল্টা অভ্যুত্থান হয় বাংলাদেশে, যার পুরোভাগে ছিল সেনাবাহিনী। 3টি সেনা অভ্যুত্থান আর তার ঘাত প্রতিঘাতে দেশের অনিশ্চয়তা নেমে আসে। সেই অভ্যুত্থানে বন্দি দশা থেকে মুক্ত হয় মেজর জেনারেল জিয়াউর রহমান। এরপর 1978 সালের 22শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করা হয় জাগদল, যার নেপথ্যে ছিলেন ওই জিয়াউর রহমান। দলটি রাজনীতিতে সাড়া ফেলতে না পারায় জাগদল জাতীয়তাবাদী ফ্রন্টের রূপ নেয়। এরপর 1978 সালে 1 মে গঠিত ওই জাতীয়তাবাদী ফ্রন্টের চেয়ারম্যান হন জিয়াউর রহমান। 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে ওই বিএনপি নামে নতুন দলের জন্ম হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন এই দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কিন্তু 1981 সালে জিয়াউর রহমান নিহত হন ওই সেনার হাতেই। 1981 সালের 30শে মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের হাতেই নিহত হয়েছিলেন জিয়াউর রহমান। আর জিয়া হত্যার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফের টালমাটাল অবস্থায় চলে যায়। সেনাবাহিনীর প্রধান জেনারেল এরশাদ তখন এক ধরনের অপ্রত্যাশিত রাজনৈতিক পরিবেশের মধ্যে নিজের অবস্থান শক্ত করার সুযোগ পান। 1982 সালের 24শে মার্চ রক্তপাতহীন এক অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। ফলে বাংলাদেশের এই ইতিহাস থেকেই বোঝা যাচ্ছে সেনাবাহিনীর অন্দরে পেশাদারিত্ব শব্দটা বারবার উচ্চারিত হলেও বাস্তবে দেখা গেছে সেনাবাহিনী প্রায়শই ওই রাজনৈতিক শূন্যতাকে পূরণ করেছে। তাই ওয়াকরুজ্জামানের এই বক্তব্যের অন্তর্নিহিত বার্তাও কি সেই ইঙ্গিত দিচ্ছে? প্রশ্নটা থেকেই যাচ্ছে। শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের অভ্যন্তরে কান পাতলে বারবার শোনা গেছে সেই একটাই প্রশ্ন, সেদেশে সেনা অভ্যুত্থান কি আসন্ন? কারণ এমনিতেই ইউনূসের সরকার সেনাবাহিনীর ওপর নির্ভরশীল। একদিকে গণ আন্দোলন যখন নতুন নতুন দাবি তুলছে, জামাত ইসলামী যখন রাজনীতির কেন্দ্রস্থলে ফিরছে, তখন সেনাবাহিনী হয়ে উঠেছে দেশের একমাত্র স্থায়ী শক্তি। আর ইতিহাস বলছে সেনারা একবার যদি অন্তর্বর্তীকালীন প্রশাসনে প্রভাব বিস্তার করে তারা আর সহজে সরে যায় না। এরশাদ বা ফখরুদ্দিন সরকারের উদাহরণ তারই প্রমাণ। এই ফখরুদ্দিন সরকার নিয়ে আপনাদের একটু তথ্য দিয়ে রাখি। ডক্টর ফখরুদ্দিন আহমেদ একজন বাংলাদেশি অর্থনীতিবিদ ছিলেন, প্রাক্তন আমলা এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশের ব্যাংকের প্রাক্তন গভর্নরও বটে। রাজনৈতিক দলগুলোর দ্বারা সৃষ্টি বিশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 2007 সালের 12ই জানুয়ারি বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সঙ্গে সেনা সমর্থিত একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার
প্রধান উপদেষ্টা এই ফখরুদ্দিন আহমেদকে নিয়োগ করা হয়েছিল। 2009 সালের জানুয়ারিতে সংসদ নির্বাচনের আগে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি। ফলে ইতিহাসের পুনরাবৃত্তি যে বাংলাদেশে বারবার হয়েছে সে বিষয়ে কোনো দ্বিমত নেই। তাই এবারও যদি ওই একই রকম হয়, অর্থাৎ ইউনূসকে সরিয়ে ওয়াকারদের হাতে ক্ষমতা চলে আসে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর ওয়াকারের হাতে ক্ষমতা এলে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু প্রশ্ন এটাও যে ভারতের সঙ্গে বিদ্বেষ বজায় রেখে বাংলাদেশ কত দূর যেতে পারবে? আদৌ কি ভারত ছাড়া এগোনো সম্ভব এই বাংলাদেশের পক্ষে? বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সাথে সরাসরি জড়িয়ে আছে প্রতিবেশী তিনটি শক্তি বা তিনটি দেশ, ভারত, পাকিস্তান এবং চীন। শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের সঙ্গে ক্রমশ তলানিতে ঠেকেছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাঝে মাঝে এমন সব মন্তব্য করেছেন যে তা থেকেও সেই একই ভাব স্পষ্ট হয়েছে। আর বাংলাদেশের ইসলামপন্থীদের উত্থান, জামাতের রাজনৈতিক সক্রিয়তা, ইউনূস সরকারের ভারত বিরোধী অবস্থান, এসবই পাকিস্তানের জন্য আবার ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। যদি বাংলাদেশের সেনাবাহিনী ইসলামপন্থীদের সঙ্গে ভারসাম্য রক্ষা করে, পাকিস্তান আবার ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারবে। সে চেষ্টা অবশ্য চলছেও। তবে প্রশ্ন থেকে যায় যে দুই অনুন্নত দেশ শুধুমাত্র বিরোধিতা করে কতটুকু নিজের দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারবে? তবে বাংলাদেশের রাজনীতিতে যতই ভারত বিরোধী বক্তব্য আসুক, বাস্তব বলছে ভারতই বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী আর সবচেয়ে বড় বাণিজ্যিক এবং কৌশলগত অংশীদারও বটে। কারণ ভারত বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য কাঁচামাল, বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ, পরিবহন পরিকাঠামো সবই অনেকাংশে ওই ভারতের উপরই নির্ভরশীল। বাংলাদেশের জন্য সস্তায় বিদ্যুৎ সরবরাহ থেকে শুরু করে সীমান্ত বাজার পর্যন্ত ভারত একটি স্থায়ী কেন্দ্র। আর ভৌগোলিক দিক দিয়ে যদি দেখা যায়, তাহলেও দেখা যাচ্ছে যে বাংলাদেশকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে এই ভারতই। স্থলপথ, নদীপথ, এমনকি ট্রানজিট রুট, সব জায়গাতেই ভারতের ভূখণ্ড ব্যবহার করতে হয় এই বাংলাদেশকে। তাই ভারতের সাথে সুসম্পর্ক না থাকলে বাংলাদেশের ওই লজিস্টিক এবং বাণিজ্য ব্যবস্থায় ধাক্কা লাগবে, যা ইতিমধ্যে হয়েছেও কিছু ক্ষেত্রে। যেমন বাংলাদেশকে কার্যত বাণিজ্য বয়কট করে ইউনূসের ওপর চাপ তৈরি করেছে নয়াদিল্লি। ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্যের আমদানি বন্ধ করে দেওয়ায় লোকসানের মুখে পড়েছে ওই ইউনূস সরকার। ভারতের অন্যান্য স্থলবন্দরের পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি দিয়েও এই সমস্ত কোনো পণ্যই ঢুকতে দেওয়া হচ্ছে না। পড়শি রাজ্য ত্রিপুরার 6টি স্থলবন্দর আগরতলা, শ্রীমন্তপুর, মহুরিঘাট, সাব্রুম, মনুল্যান্ড, কাস্টমস, রাগনা দিয়েও এর আগে আমদানি রপ্তানি চলত ভারত আর বাংলাদেশের মধ্যে। নয়াদিল্লির কড়া পদক্ষেপের জেরে এই সমস্ত সীমান্তেও ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়েছে। সংকটে পড়েছে মূলত বাংলাদেশের ব্যবসায়ীরাই। এর আগে আরও একটি কড়া পদক্ষেপ নিয়েছিল ভারত। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি করতে ব্যবহার করা যাবে না ভারতের কোনো বন্দর বা বিমানবন্দরের শুল্ক কেন্দ্র। তাছাড়া ভারত এমন পদক্ষেপ নেবে নাই বা কেন বলুন? তার কারণ একের পর এক এই বাংলাদেশের মাটিতে যেভাবে ভারত বিদ্বেষ মন্তব্য আছড়ে পড়েছে, আর সেখানে ওই তাবর তাবর হেভিওয়েট থেকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি জনসাধারণের পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকদেরও একটা বিরাট অংশ রীতিমতো বিষোদ্গার করেছেন। ঠিক এই অবস্থায় এই বাংলাদেশকে সামান্য একটু টাইট দিতে ভারতের এছাড়া আর কি উপায় ছিল? বাংলাদেশ ভুলে গেছে বহু রক্ত ঝরিয়ে স্বাধীন বাংলাদেশ জন্ম হয়েছিল এই ভারতেরই জন্য। ভারতের সাহায্য নিয়েই বাংলাদেশ মূলত পাকিস্তানকে পরাজিত করেছিল। পশ্চিম পাকিস্তানের সেনার গণহত্যার হাত থেকে
পূর্ব পাকিস্তানকে মুক্তি দিয়েছিল এই ভারতই। আর এখন সেসব বেমালুম ভুলে গিয়ে বাংলাদেশ ভারত বিদ্বেষে মেতে উঠেছে। শান্তিতে নোবেল জয়ীর মদতেই এখন অশান্ত হয়ে উঠেছে গোটা পরিস্থিতি। ওদিকে ঢাকায় তৎপরতা বাড়ছে পাকিস্তানি সেনা এবং পাক গুপ্তচর সংস্থা ISI এর। এই পরিস্থিতিতে পশ্চিম সীমান্তে পাকিস্তানের পর এখন ভারতের মাথা ব্যথা পূর্ব সীমান্ত। স্বাভাবিকভাবেই বাংলাদেশকে জব্দ করার কৌশল নিতেই হয়েছে ভারতকে। তাছাড়া বাংলাদেশের সন্ত্রাসবাদ দমন, সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের যৌথ সহযোগিতা গত 15 বছর অনেক সমস্যার সমাধান করেছে। ভারত যদি সহযোগিতা না করত, সীমান্তে মাদক এবং জঙ্গি তৎপরতা আরও ভয়াবহ আকার নিত। তাছাড়া ভারত দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যাদের সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের সঙ্গে কৌশলগত জোট রয়েছে। বাংলাদেশের জন্য এসব দেশের বিনিয়োগ টানতে ভারতের সাথে মিত্রতা অনেক সময় সহায়ক হয়। ফলে একটা বিষয় খুব পরিষ্কার যে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী চাইলে একেবারে ভারত বিরোধী অবস্থান নিতে পারবে না, কারণ এতে বাস্তব সমস্যার সৃষ্টি হবে। বাংলাদেশের জন্য পাকিস্তান, চীন গুরুত্বপূর্ণ, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ভারতের সাথে সম্পর্ককে একেবারে কেটে দেওয়া কখনোই সম্ভব নয়। ভারত হলো এক ধরনের ওই অপরিহার্য প্রতিবেশী। তাই সেনাপ্রধান যতই পেশাদারিত্ব ও নিরপেক্ষতার কথা বলুন না কেন, ভারত বাংলাদেশ সম্পর্ক ছাড়া দেশের অর্থনীতি, নিরাপত্তা, এমনকি কূটনীতিও দাঁড়িয়ে থাকতে পারবে না। তাই বাংলাদেশের গদিতে যে সরকারই থাকুক, বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখতে হলে ভারতের সঙ্গে সহযোগিতা করেই চলতে হবে তাদের। এ বিষয়ে কোনো দ্বিমতও নেই। তাছাড়া এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা এমনিতেই খুব শোচনীয়। নির্বাচন নিয়ে বাংলাদেশের ভেতরে চলছে নানান জল্পনা, অসন্তোষেরও জন্ম দিচ্ছে তা। একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমুখী ঘোষণা, অন্যদিকে রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে গভীর সন্দেহ। এই দুই বিপরীত স্রোতের মধ্যে বাংলাদেশ এগোচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঘোষিত 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের দিকে। মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছিলেন রমজানের আগেই তিনি ভোট অনুষ্ঠিত করবেন দেশে। সেই অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই নির্বাচনের লক্ষ্যে এগোচ্ছে এখন বাংলাদেশের নির্বাচন কমিটি। এ বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ইঙ্গিত, নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ এই সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন জেগেছে, এই নির্বাচন কি সত্যি সবার অংশগ্রহণে সংগঠিত হবে, গ্রহণযোগ্য হবে এবং প্রতিযোগিতামূলক হবে, নাকি বাংলাদেশের জন্য এটি আরেকটি বিতর্কিত অধ্যায় হতে যাচ্ছে? এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত রোডম্যাপ কাগজে কলমে প্রশংসিত হলেও তার সফলতা নির্ভর করছে আসলে ওই দুটো বিষয়ের ওপর। প্রথমত সত্যিকারের অংশগ্রহণ নিশ্চিত করা, আর দ্বিতীয় হলো প্রতিশ্রুত সংস্কারের বাস্তবায়ন। যদি এসব শর্ত পূরণ হয় তবে এই নির্বাচন হতে পারে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক নতুন সূচনা। অন্যথায় এটি হয়তো আরও একটি বিতর্কিত নির্বাচন হয়ে রাজনৈতিক বিভাজন আরও গভীর করে তুলবে, যার খেসারত দিতে হবে আবার ওই বাংলাদেশকেই। এমনিতেই নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত দেশের রাজনৈতিক দলগুলো। অনেকেই দাবি করছেন সংস্কার না করে পূর্বের নিয়মেই নির্বাচন হতে পারে না। প্রধান উপদেষ্টার আচরণ রহস্যজনক বলে মনে করছেন অনেকে। তাদের দাবি, ইউনূস নিজেই বলেছেন যে সংস্কার না হলে দেশ আগের ধারায় ফিরে যাবে, অথচ তিনি আবার নিজেই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করেই নির্বাচন ঘোষণা দিয়েছেন। ফলে আগামীতে কোন পথে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ তা এক প্রকার অনিশ্চিত। এই অবস্থায় যদি সেনা অভ্যুত্থান হয় সে দেশে, তাহলে বাংলাদেশ ফের সংকটের মুখে পড়বে বলেই মনে করছেন অনেকে। আবার সেনা অভ্যুত্থান হলে হাসিনার বাংলাদেশে ফেরার পথ আরও প্রশস্ত হবে বলেও মনে করছেন অনেকে, কারণ সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো বলেই মনে করছেন তারা। একদিকে বাংলাদেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থা,
আইন শৃঙ্খলার অবস্থার অবনতি, পাকিস্তানের সঙ্গে সখ্যতা আর ভারতের সাথে বিরোধিতা মেনে নিতে পারছেন না ওই বাংলাদেশের একটা বিরাট অংশ। এই অবস্থায় বাংলাদেশকে সঠিক ট্র্যাকে ফেরাতে হলে প্রয়োজন একটি স্থিতিশীল সরকার এবং সেই সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক। মৌলবাদ ও পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাদ দিয়ে অর্থনীতিকে মজবুত করতে সঠিক নীতি প্রণয়ন প্রয়োজন। এখন কোন দিকে এগোবে বাংলাদেশের ভবিষ্যৎ তা অবশ্য সে দেশের জনতাই ঠিক করবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।